বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা শুরু করতে চাই, ব্যারিস্টার আহসান, যে স্থানীয় সরকারের নির্বাচন বরাবরই আমরা দেখে আসছি যে এটি নির্দলীয় ভাবে হয় এবং নির্দলীয়ভাবে হওয়ার একটা যৌক্তিকতাও ছিল যে অংশগ্রহণটা যেন বাড়ে, সবাই যেন অংশগ্রহণ করতে পারে দলীয় রাজনীতির বাইরে। কিন্তু লক্ষ্য করা গেছে যে বিগত বছরগুলিতে সবসময় আসলে এটি সরাসরি না হলেও দলীয়ভাবেই হয়েছে। আওয়ামী লীগ বিএনপি সমর্থন নিয়েই বা অন্যান্য রাজনৈতিক দলও সমর্থন দিয়েছে, গণমাধ্যমগুলো সেভাবে বিবেচনা করেছে এবং এটি নিয়ে বিভিন্ন সময় নানা রকমের আলোচনা হয়েছে। কেউ মনে করেছেন যে এটি দলীয় ভিত্তিতেই ভালো, যেহেতু হচ্ছে সেভাবে রাগঢাক করে লাভ নেই, আর কেউ কেউ মনে করেছেন নির্দলীয়ভাবে হয় বাঞ্ছনীয়। যাই হোক, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামীতে সবগুলো স্থানীয় সরকারের নির্বাচন এখন দলীয় মনোনয়নে এবং দলীয় প্রতীকে হবে। সো ব্যক্তিগতভাবে আপনার মতামত কি এই বিষয় নিয়ে? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি প্রথমেই যে বিষয়টি তুলে ধরেছেন যে বিভিন্ন সময়ে স্থানীয় সরকার নির্বাচনও দলীয় প্যান্ডেলের অধীনেই করার একটি মতামত বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক মহল থেকে এবং অন্যান্য মহল থেকে এই বিষয়ে অনেকেরই ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল যে এটাকে আর রাগঢাক করে না রেখে দলীয় ব্যানারের আন্ডারে নিয়ে আসা। তো সরকার সেই দৃষ্টিকোণ থেকে একটি পজিটিভ ইনিশিয়েটিভ নিয়েছে। আর আমার কাছে মনে হয় যে তখন হয়তো দেখা যেত রহিম এবং করিম ইলেকশন করতো, কিন্তু এই রহিম করিম তো আর আমাদের সমাজের বাইরের কেউ না এবং তাদেরও নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতাতেই তারা রাজনীতি করতেন। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমরা যদি প্রথমেই বিবেচনা করি যে আমাদের অবকাঠামো দিক থেকে ইউনিয়ন পরিষদের ভূমিকা এবং রাজনৈতিক সম্পৃক্ততা কোন পর্যায়ে, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদম তৃণমূল পর্যায় থেকেই কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততা চলে আসে এবং স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদ তো আর রাজনীতির বাইরেই না। ইভেন আমরা এখন যেই টেবিলে এখানে যেই ফোরামে আলোচনা করছি, এটাও তো রাজনীতির বাইরে কোনো কিছু না। তো এতদিন হয়তো একটা ছদ্মবেশে এই ইলেকশনগুলো হয়ে আসতো। বিএনপি থেকে একটা ক্যান্ডিডেট দেওয়া হতো, আওয়ামী লীগ থেকে একটা ক্যান্ডিডেট দেওয়া হতো, জাতীয় পার্টি থেকে একটা ক্যান্ডিডেট দেওয়া হতো এবং এর পাশাপাশি আরও অন্যান্য দলের সমর্থকরাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো সেই ক্ষেত্রে এত ছদ্মবেশে থেকে রাজনীতি করার তো কোনো প্রয়োজন নেই, বরঞ্চ কোনো একটি দলীয় ব্যানারেই যদি রাজনীতি হয়, যেভাবে আমাদের জাতীয় নির্বাচন হয়ে থাকে, আমাদের উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, এবং আমাদের তো আরেকটা জিনিস দেখতে হবে যে ইউনিয়ন পরিষদ হচ্ছে আমাদের দেশের সবচেয়ে দ্য স্মলেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইউনিট অফ বাংলাদেশ। তো সেক্ষেত্রে এটারও অত্যন্ত গুরুত্ব আছে এবং সেখানে যদি আমরা দলীয় প্যানেলের অধীনে নির্বাচনের প্রক্রিয়াটাকে আনতে পারি, সেক্ষেত্রে প্রথম যে বিষয়টি এনশিওর করা যাবে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আমাদের দেশে রুল অফ ল এর প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বিষয়গুলো সবচাইতে বাধা হয়ে দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে, এটা জাতীয় পর্যায়ে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বলেন, যে আমরা অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতাটাকে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যখন রহিম কিংবা করিম স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছেন, তখন তিনি হয়তো তার দায়বদ্ধতা, তার জবাবদিহিতা এড়ানোর জন্য বলবেন যে আমার লোকাল এমপি, যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট এন্টাইটি, কিন্তু তারপরও দেখা যাবে যে বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণে আমি ঠিকমতো আমার জনগণকে সুযোগ সুবিধা সেবা দিতে পারছি না, কিংবা আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে সেটা আমি ঠিকভাবে কাজ করতে পারছি না, আমি আমার পাওয়ার এক্সারসাইজ করতে পারছি না, আমার উপরের মহল থেকে আমার প্রতি এই ধরনের প্রেশার দেওয়া হচ্ছে। তো আর জনগণ যদি মনে করেন যে আমি আওয়ামী লীগের অমুক প্রার্থীকে কিংবা বিএনপির জাতীয় পার্টির অমুক প্রার্থীকে আমি আমার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই, আমাদের এখানে যেহেতু প্রত্যেকটা ইউনিয়নেই 9টি করে ওয়ার্ড থাকে এবং প্রত্যেকটি ওয়ার্ডই কিন্তু একটা গ্রামকে কেন্দ্র করে একটা ওয়ার্ড হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে
এবং এবং আপনি এটি শুধু দেখবেন ইউনিয়ন পরিষদ নেই, জি, জি। ইউনিয়ন পরিষদ, উপজেলা, ইউনিয়ন পরিষদ, জেলা উপজেলা পরিষদ সব সেভাবেই জায়গায় হয়ে হবে। থাকে। হ্যাঁ, পৌরসভা। এবং আপনি দেখেন আমাদের ইউনিয়নের সংখ্যা বাংলাদেশে 4550টি, অর্থাৎ আপনি একদম রুট লেভেল থেকেই কিন্তু তৃণমূল পর্যায়ে রাজনৈতিক প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিবেন যদি আপনি দলীয় ব্যানারে নির্বাচনের প্রক্রিয়াটিকে নিয়ে আসেন। তো আপনি মনে করেন যে এতে করে রাজনৈতিক দলগুলো বা লাভবান হবে? প্রথম কথা কিন্তু হচ্ছে একটি প্রশ্ন বিভিন্ন সময় অনেকেই তুলে থাকেন এবং আমরাও করি রাজনীতিবিদদের, যে রাজনৈতিক দলের অভ্যন্তরে আসলে গণতন্ত্রের চর্চাটা নেই। এটি কি সেই গণতন্ত্র চর্চায় সহায়ক হবে? প্রথম কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে রাজনৈতিক দিক থেকে বিবেচনা করব, রাজনৈতিক একটি ব্যানারে নিয়ে এসে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত তো সেখানে গণতন্ত্রের চর্চার সুযোগই ক্ষেত্রই তৈরি হবে না। কিন্তু আমরা যদি এটাকে রাজনীতির প্রেক্ষাপটের মধ্যে নিয়ে আসি, তো সেক্ষেত্রে তো অবশ্যই গণতন্ত্র চর্চার একটি ক্ষেত্রও তৈরি হবে। অর্থাৎ আগে যেটা রাগঢাক করে, আগে যেটা ছদ্মবেশে করা হতো সেটা রাগঢাক না রেখে আপনি যে প্রথমে যে কথাটি বললেন, এখন এটা ওপেন থাকবে, প্রত্যেকের প্রতিনিধি নির্বাচনের সুযোগ হবে। এবং এখানে কিন্তু আরেকটি বিষয় আছে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রতীককেই ভোট দিয়ে দিই। আমরা আমাদের আদর্শ, আমরা আমাদের ব্যক্তি বিবেচনা, কে ব্যক্তিগতভাবে কেমন, ওই একটা বড় গ্রামের মধ্যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি দেখা যাচ্ছে যে তিনিই হয়ে যাচ্ছেন। এবং তারাও কি আসলে রাজনীতির বাইরে থাকতে পারেন, কিংবা তারা কি কোনো ধরনের রাজনৈতিক পরিচয় তাদের নেই? তারা কি কোনো দলকে ফলো করেন না, সাপোর্ট করেন না? অবশ্যই করেন। আমাদের পেশাজীবী মহল থেকে শুরু করে আপনি যদি বিভিন্ন সাধারণ মানুষ কেউ দেখেন, সবাই তো কোনো না কোনো দলের আদর্শের সাথে ঐক্যমত পোষণ করেন। তো সেদিক থেকে যে জিনিসটা আসবে, যে মানুষের একটি সুযোগ তৈরি হবে। আমরা যদি কোনো ব্যক্তি যদি মনে করে, কোনো নাগরিক যদি মনে করে যে আমি সাম্প্রদায়িকতার পক্ষে আমার জনমত, তাহলে আমি এই সাম্প্রদায়িকতা কেন্দ্রিক রাজনীতি যারা করে ওই দলীয় প্রার্থীকে ভোট দিব। কেউ যদি মনে করে যে আমরা আমাদের দেশে স্বাধীনতার চেতনার সাথে যারা একসাথে সংঘবদ্ধ হয়ে রাজনীতি করছেন, মুক্তিযুদ্ধের চেতনার সাথে যারা সম্মিলিত আছেন, তাদেরকে আমরা ভোট দিব, সেক্ষেত্রে একটা নাগরিক ভোটাধিকার প্রয়োগ করারও একটি ক্ষেত্র এখানে তৈরি হবে। কেউ যদি মনে করে যে আমরা অসাম্প্রদায়িক রাজনীতির সাথে যারা জড়িত, যে রাজনৈতিক দল অসাম্প্রদায়িক রাজনীতিকে উদ্বুদ্ধ করে, আমরা সেই দলের প্রার্থীকে ভোট দিব। তো এখানে কোনো রাগঢাক রাখার আসলে কোনো সুযোগ নেই। এবং সেই ক্ষেত্রে জবাবদিহিতাটা কিন্তু শুধুমাত্র দলীয় প্রার্থীর ক্ষেত্রেও না, ওই সম্পূর্ণ রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা জবাবদিহিতার বিষয় চলে আসে। সরোয়ার হোসেন। জিলুর ভাই, আপনাকে ধন্যবাদ। এবং এই মুহূর্তে সুপ্রিয় দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন, দেখুন, এটাকে বিএনপি প্রত্যাখ্যান করেছে এবং এটাকে দলীয় দূরভিসন্ধি বলে আমরা অভিহিত করেছি। কারণটা সিম্পল, এই কারণ হলো যে সর্বশেষ প্রথম যদি আমরা মানে প্রত্যাখ্যানের বিষয় বা দূরভিসন্ধির ওই ব্যাখ্যা আপনার কাছে শুনবো। এরকম একটি বিধান ধরা যাক আওয়ামী লীগ এই মুহূর্তে করেছে, সেটি নিয়ে হয়তো এক ধরনের আপত্তিও থাকতে পারে বিএনপির দিক থেকে, কিন্তু এটি হওয়া উচিত কি উচিত না? বা আজকে বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি কিরকম একটি সিদ্ধান্ত নিত কি নিত না? দেখুন, বা যদি এরকম একটা জনদাবি থাকতো সুশীল সমাজ থেকে, রাজনৈতিক মহলগুলো থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে, যে এই নির্বাচনটিও দলীয় ভিত্তিতে হোক, বিএনপির সিদ্ধান্ত কি হওয়া উচিত ছিল বলে মনে করেন আপনি? এই সিদ্ধান্তটা হতে পারতো, কিন্তু এটা থরলি ডিবেটেড হওয়া উচিত ছিল। স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হয়, আপনার সিটি কর্পোরেশন থেকে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত, কত জনপ্রতিনিধি, এগুলো এত বড় একটা সিদ্ধান্ত রাষ্ট্রের, সেইটা অন্তত 6 মাস আগে ফ্লোট করা উচিত ছিল। সেইটা এই যে ম্যান্ডেটবিহীন যে একটা পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে হলেও যদি মেকি ডিবেট হতো, সেটাও হওয়া উচিত ছিল। এটা আগেই বাজারে জনগণের উদ্দেশ্যে ছাড়াও ছিল এবং বিভিন্ন থেকে কোশ্চেন, তারপরে মতামত, ওপিনিয়ন, ক্রিটিসিজম, এগুলো আহ্বান করা ছিল। তারপরে সেটি নিয়ে রিসার্চ হওয়া উচিত ছিল। আপনি দেখেন যে সমস্ত দেশে স্থানীয় সরকার দলীয় ভিত্তিতে নির্বাচন হয়, সেই সমস্ত দেশের গণতন্ত্রের প্র্যাকটিস অনেক উন্নত মানের। তারা একটা জিনিসকে নিশ্চিত করতে পেরেছে যে নির্বাচন যেভাবেই হোক, নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সেখানে রাষ্ট্রীয় মেকানিজম, পুলিশ, এসপি, ডিসি, নির্বাচন অফিস, সবাই যে কোনো প্রার্থীকে লেভেল প্লেইং ফিল্ড তাদেরকে দিবে। অর্থাৎ একজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যদি দাঁড়ায়, সেও সমান সুযোগ পাবে। কিন্তু আমরা কি দেখছি এখন, যে 5ই জানুয়ারি থেকে যে নির্বাচন হলো, সেই নির্বাচন ইটস ইন দ্য নেম অফ নির্বাচন, বেসিক্যালি ইট ইজ এ সিলেকশন। হ্যাঁ, সিলেকশন কারা করে এগুলো আমরা জানি। বিভিন্ন এজেন্সি, বিভিন্ন সরকারি সংস্থা তারা সিলেকশন করে। তারা অনেক বলে যে আপনাকে এমপি বানাবো, আপনাকে বানাবো না, কাকে বানাবে না বানাবো সেটা। অতএব এইখানে ভয়টা যে এই সরকারের দুইটা চরিত্র ধারণ করেছে।
একটা হচ্ছে স্বদেশীয় কলোনিয়াল সরকার যারা এই দেশে চুরি ডাকাতি লুণ্ঠন করছে এবং সুইস ব্যাংকে টাকা পাঠাচ্ছে এবং সেকেন্ড হোমের নামে বিদেশে তারা সম্পত্তি নিচ্ছে। আর একটা হলো বাকশালের একটা পরিপূর্ণ রূপ। বাকশাল কেন দেখেন, বাকশাল ছিল একটা একদলীয় শাসন ব্যবস্থা যেখানে সরকারের চাকুরে যারা সার্ভেন্ট অফ দ্য পিপল তারাও পলিটিক্স করে। আজ আপনি দেখেন ইউনিভার্সিটির ভিসিরা কথা বলে, পুলিশ অফিসার টকশোতে পার্টিসিপেট করে, সিভিল ব্রোকার্স টকশোতে পার্টিসিপেট করে। এটা তো টকশোতে তো তারা পার্টিসিপেট করতে পারে যদি তিনি তার সীমার মধ্যে তার সাবজেক্ট নিয়ে কথা বলেন। যদি হ্যাঁ রুলস, কিন্তু তারা তো রুলস অফ বিজনেস থাকছে না, তারা এসে ক্ষমতাসীন দলের পক্ষে ওপেনলি কথা বলে যাচ্ছে। সো এই বাকশালকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্যই হঠাৎ করে সাম সর্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনে এই ধরনের একটা বিল আনতে যাচ্ছে। এটার ভয়টা কি দেখেন, আপনার এখানে বলা হয়েছে, এই আইনের ভিতরে বলা হয়েছে যারা দলীয় নমিনেশন চাবে তারা যদি তাদেরকে যদি আপনার নমিনেশন দেওয়া না হয় তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করতে পারবে না। সো আপনার এমনভাবে ক্যানালাইজিং করা হচ্ছে যে যে লোকটি স্থানীয় সরকার নির্বাচন করতে চায় তাকে ইউ আর ফোর্সিং হিম যে কোনো একটা পার্টিতে তার সংযুক্ত হতে হবে। আর স্বতন্ত্র করতে পারবে, স্বতন্ত্র করতে পারবে, কিন্তু স্বতন্ত্র করতে পারবে যে লোকটি কোনো দলের দেখা যায় যে যাকে নমিনেশন দেওয়া হলো তার চেয়ে অন্য ভালো প্রার্থী থাকতে পারে। নমিনেশন কিভাবে পায় আমরা সেটা দেখেছি, যে টাকা দিয়ে, তারপর অন্য ইনফ্লুয়েন্স, আত্মীয়তা, আরো অনেক ধরনের নমিনেশন চাইলো আপনার দল থেকে, আপনি নমিনেশন দিলেন না, সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করতে পারবেন না। জি, আমি এখনো আইনটা দেখি নাই, বাট কালকে একটা আলোচনা আমি শুনেছি যে সে স্বতন্ত্র প্রার্থী করতে পারবে না। পারার কোনো কারণ নেই তো, জাতীয় সংসদ নির্বাচনে পারে যেহেতু এখানে পারবে না। তাহলে বলে কি, তো এই যেটা হলো এইটা বাকশালেরই তৃণমূল পর্যায়ে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য ইট উইল বি এ সিলেকশন, যার জন্য পিপল রাইট টু চুজ দ্য বেস্ট ক্যান্ডিডেট উইল বি থরলি এফেক্টেড। আপনি দেখেন ব্রিটেন অথবা অন্য দেশে একটা যে একটা সিস্টেম ফাংশনাল থাকে সেই সিস্টেম সাধারণত তারা চেঞ্জ করে না, সাধারণত না। হ্যাঁ, চেঞ্জ করলেও সেটা নিয়ে থরলি ডিবেট হবে, রিসার্চ হবে, পার্লামেন্টে ডিবেট হবে, তারপরে তারা সেই সিস্টেম চেঞ্জ করে। চেঞ্জ আমরা করতে পারতাম, কিন্তু সেটা জাতীয়ভাবে। আপনার দুটো জায়গায় আপত্তি, একটি হচ্ছে যে এটি পর্যাপ্ত সময় নিয়ে করা হয়নি, ডিবেট হয়নি এটি নিয়ে, আর দ্বিতীয় আপত্তি হচ্ছে যে আপনি মনে করেন যে এই সরকারের আসলে সেটি করাটা রাজনৈতিক উদ্দেশ্যে তারা করেছে। আমি একটা উদাহরণ দিই যে আমি পিরোজপুর জেলার বাসিন্দা। আমি পিরোজপুর জেলার গত পৌরসভা নির্বাচন দেখেছি যে অপোনেন্ট প্রার্থী সে নমিনেশন পেপার দাখিল করতেছে সেই থেকে তার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলার পরে তাকে ইনফ্লুয়েন্স করে একটা তুচ্ছ ঘটনায় তার প্রার্থীতা বাতিল করলো। আইন বলছে যদি ক্ষুদ্র কারণ থাকে সেই কারণ ওইখানে সমাধান করার সুযোগ দিতে হবে। সুযোগ না দিয়ে এমন একটা সিচুয়েশন সৃষ্টি করলো বিনে ভোটে নির্বাচন। হয়তো ভোট হলে 15-20% ভোট পেত কিনা সেইটা সন্দেহ আছে, কিন্তু মানুষের কাছে এমন একটা ইমপ্রেশন গেল যে এতই পপুলার যে তার কোনো পক্ষে কোনো প্রার্থী নেই। এই ধরনের ঘটনা এখানে ঘটবে। জি, ইটস ভেরি ইন্টারেস্টিং যে উনি ডিবেটের কথা বলছেন পার্লামেন্টে। আমি এই বিষয়ে ওনার সাথে একমত যে আলোচনা করার জন্য টক শো ইজ নট দ্য কারেক্ট ফোরাম। আমাদের জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে যেই আমাদের পার্লামেন্টের বাইরে দু জায়গায় বলেছেন বিভিন্ন ভাবে আলোচনা হতে পারে। ফোরাম শুড বি পার্লামেন্ট, কারণ আমরা জনগণকে ভোট দিয়ে আমাদেরকে প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব, গুরু দায়িত্ব তাদের হাতে তুলে দিচ্ছি, তার প্রতিফলনটা তো পার্লামেন্টেই হবে। তো সেই ক্ষেত্রে, কারণ এখনো তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, বিভিন্ন টক শোতে আলোচনা হবে, চায়ের দোকানে আলোচনা হবে, সব ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা হবে, কিন্তু পত্রপত্রিকা লেখালেখি হবে, দেশের বাইরে এটা নিয়ে আলোচনা করবেন। কিন্তু ওনারা যদি সংসদ নির্বাচনে অংশগ্রহণ নাই করেন এবং এর মাধ্যমে তো ওনারা দেশের জনগণের যে বিএনপি তো অবশ্যই দেশের একটি অন্যতম রাজনৈতিক দল, তাদেরও একটি বিশাল সমর্থক গোষ্ঠী আছে এবং তারাও তাদের প্রতিনিধিত্ব করার জন্যই তো তাদেরকে পার্লামেন্টে বারবার ভোট দিয়ে আসছেন। তো তারা যেহেতু গতবার বিগত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি, তারা তো তাদের ফলোয়ারদেরকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন যে আপনারা পার্লামেন্টে যান, আপনারা পার্লামেন্টের যে গভর্নমেন্টের সাথে ডিবেট করেন, গভর্নমেন্ট যদি কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চায়, কোনো বিল পাস করতে চায় যেটা জনগণের জন্য ভালো হবেন না আপনারা মনে করেন, সেই বিষয়ে আপনারা আলোচনা করেন। তো একটি বিশাল দেশের সংখ্যাগোষ্ঠীকে ওনারা এই বিষয় থেকে বঞ্চিত করেছেন। আর উনি ব্রিটেনের কথা যেটা বললেন, ব্রিটেনও তো লোকাল গভর্নমেন্ট ইলেকশন দলীয় ব্যানারেই হয়। তো উনি যেটা বললেন যে আমরা ব্রিটেনের দিকে তাকাবো, আমরা যুক্তরাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, তো সে যেখানে গণতন্ত্রের চর্চা হয় বেশি, তো আমরা যদি তাদেরকেই ফলো করি, তো সেক্ষেত্রে তো আই থিঙ্ক উই হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন
যে আমরাও যেখানে গণতন্ত্রের চর্চা বেশি হয় তাদেরকে তো রোল মডেল হিসেবে আমরা ফলো করবো, যেটা ব্যারিস্টার সরোয়ারও বলেছেন। তো তারাও তো লোকাল গভর্নমেন্ট ইলেকশন দলীয় প্যানেলের বাইরে করছে না, তারাও তো সেভাবেই করছে। উনি বলেছেন যে এটা ফাংশনাল ব্যবস্থাকে হুট করে চেঞ্জ না করে না তারা, সেটির কথা বলেছেন। এখন ইটস এ পলিসি ডিসিশন, ফার্স্টে এটা ওনার মাথায় রাখতে হবে। যেহেতু আপনিও বিষয়টি বলেছেন, সাধারণ মানুষ বিভিন্ন মহলের চাহিদা ছিল এই বিষয়টাতে, তো এই বিষয়ে এখন সিদ্ধান্ত নিব না তো কখন সিদ্ধান্ত নিব? আমাদের বিশ্বের সাথে আমাদের, আপনি দেখবেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ থেকে এখন আমরা চিন্তা করছি যে আমরা কিভাবে মধ্যবিত্ত আয়ের দেশে যেতে পারবো, মধ্যম আয়ের দেশে উপনীত হতে পারবো। এবং এর পাশাপাশি আপনি দেখবেন ডেভেলপমেন্ট তো শুধুমাত্র ইকোনমিক ডেভেলপমেন্ট চিন্তা করলে হবে না, আমাদের সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্টের কথাও চিন্তা করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, তারা আজকে রাজনৈতিক সহমর্মিতা তাদের কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, তারা একই টেবিলে বসে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছেন, গণতন্ত্রের চর্চা হচ্ছে। তো সরকার তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন পলিসি মেকিং ডিসিশন নিচ্ছেন, আর বিরোধী দল তো যে বিষয়ে গভর্নমেন্ট ডিসিশন নেবে সেটাই তো সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক। তাদের কাছ থেকে আশা এটাই, যদি আমরা করি না কোনো একটা কনস্ট্রাকটিভ বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। দেখুন আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা সোমবারকে সোমবার নয় অন্য কোনো নামে, অন্য কোনো বার হিসেবে, এটারও ওনারা বিরোধিতা করবেন যে না, সোমবারকে কেন আপনারা অন্য কোনো নামে করবেন। তো এখানে তো আগেও বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির যারা ছিলেন তারাই ইলেকশন করতেন, এখনো যারা আওয়ামী লীগের প্রার্থী হবেন, বিএনপির প্রার্থী হবেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগও তো সেখানে আছে। আপনি যেমনটা বলছিলেন যে মানুষ আদর্শ দেখে কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে সাম্প্রদায়িক রাজনীতি করছে, সেই বিবেচনা থেকে কিন্তু স্থানীয় সরকারকে নির্দলীয় করবার বিবেচনাটা ওরকম ছিল যে জাতীয় পর্যায়ে রাজনীতিটা আদর্শটা যত গুরুত্ব পাবে, স্থানীয় পর্যায়ে অনেক বিবেচনা, স্থানীয় উন্নয়ন তার বিবেচনার মধ্যে কাজ করে, তাদের সঙ্গে পারস্পরিক ইন্টারাকশন কিরকম হয় সেগুলো বিবেচনা থাকে। সেই বিবেচনাটি থেকে এটি নির্দলীয় রাখা হয়েছিল যখন প্রাথমিক আগে করা হয়েছিল। তো এখন অনেকেই আশঙ্কা করছেন যে এর ফলে এখন এই দলীয় মনোনয়ন দেওয়ার পরে এবং আমাদের দেশে ভোটের যা ফলাফল দুটো প্রধান শক্তির মধ্যে যেভাবে যায়, তাতে করে প্রার্থী সংখ্যা কমে যাবে। অন্য সময় যেমন অন্যরা উৎসাহ নিয়ে যেভাবে এগুতেন সেটি হয়তো এখন খুব একটা হবে না। এই বিষয়ে আপনার মতামতটা একটু শুনতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে সংঘাত সংঘর্ষ বাড়বে কিনা, কেননা জাতীয় পর্যায়ে তো ধরেন একটা ঢাকা শহর বা অন্য শহর এর মধ্যে সীমাবদ্ধ করতে, কিন্তু এটা যদি একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত এবং গ্রামে গ্রামে, তখন তো আসলে আওয়ামী লীগ বিএনপির এই যে বিবাদ বিরোধ বা সংঘাত সেটি ওই পর্যন্ত পৌঁছবে। কারণ তখন তো দলের খালেদা জিয়া, শেখ হাসিনার স্বার্থটা প্রধান হয়ে থাকবে না, বা দলের স্বার্থ না, প্রত্যেকের একটা ব্যক্তি স্বার্থের ব্যাপার তখন থাকবে। সো প্রত্যেকেই তার অবস্থানটা শক্তিশালী করতে চাইবেন এবং যে কোনো উপায়ে সেখানে হয়তো বল প্রয়োগ, শক্তি প্রয়োগের যদি সেটি কেউ ব্যবহার করেন অন্যজনও করতে চাইবেন, তাতে করে সংঘাত সংঘর্ষ বারবার একটা আশঙ্কা থাকে কিনা। আমি আপনার দুটো প্রশ্নেরই উত্তর দিচ্ছি। প্রথম যে বিষয়টি বললেন যে দেখুন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে লোকাল গভর্নমেন্টের ফাংশনটা কি, ফাংশনের ক্ষেত্রে সেখানে কি আসবে। আমাদের স্থানীয় সরকারের অন্যতম প্রধান ফাংশনই হচ্ছে মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার যাতে ঠিক থাকে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিম অ্যান্ড ডেভেলপমেন্ট স্কিমগুলো সরকার যেগুলো নিয়ে থাকে তার সঠিকভাবে পর্যালোচনার মাধ্যমে একদম তৃণমূল পর্যায়ে তার আন্ডারে যে মেম্বাররা থাকবে তাদের কাছে তাদের কার্যক্রম পর্যালোচনা এবং সঠিকভাবে বিন্যস্ত করার মাধ্যমে যাতে ওই ডেভেলপমেন্ট স্কিমগুলো হয়। তো এইখানে যেহেতু দলীয় ব্যানারের আন্ডারেই এই কার্যক্রমগুলো চলে আসবে, সেই ক্ষেত্রে তখন দেখা যাবে যে গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট স্কিমগুলো আছে সেটা কিন্তু একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত এক্সিকিউট করার একটি সুযোগ এবং ক্ষেত্র তৈরি হয়ে যাবে। তা না হলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টি হয়, ব্যক্তিগতভাবেও যে ভদ্রলোক চেয়ারম্যান হন এবং ক্ষমতায় আসেন, মেম্বার হন, তারা সবসময় গভর্নমেন্টের এই ডেভেলপমেন্ট স্কিমগুলোকে সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে পৌঁছে দেন না। তারা তখন একটা ওই যে অ্যাকাউন্টেবিলিটির কথা যেটা বললাম, তারা বলে যে এখন তো ফর এক্সাম্পল এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, বিএনপি যে ভদ্রলোক আসবেন তিনি তো স্বাভাবিকভাবে বলবেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন, এখান থেকে যত উন্নয়নমূলক কাজ আসছে, যত সুযোগ সুবিধা আসছে, সেটা আমরা গভর্নমেন্টের প্রেশারের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এটা আমরা আমাদের কাছে পাচ্ছি না যে আমরা আপনাদেরকে দিব। তো তারা কিন্তু এই বিষয়গুলো অ্যাভয়েড করার একটা সুযোগ পেয়ে যায়।
আর আগেও যেটা হতো, আগেও যদি সেখানে রহিম কিংবা করিম নির্বাচিত হতো, সেও কোনো না কোনো একটা দলের মতাদর্শের সাথে তার মিল রয়েছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু উনি একইভাবে এই অ্যাকাউন্টেবিলিটিগুলো এড়িয়ে যেতে পারতেন। কিন্তু আমরা যদি দলীয় ফোরামে আসি, যেই একই প্র্যাকটিস আমাদের উন্নত বিশ্বগুলো আমরা দেখি, আমরা ব্রিটেনের কথা বলি, আমরা ইউএসের কথা বলি, সেখানেও কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে সরোয়ার ভাই যেটা বললেন, যে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু তখন পার্লামেন্টেও একটা ডিবেট করা যেতে পারে, যে গভর্নমেন্ট এই অর্থ বছরে যেই উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে, এই বিষয়গুলো প্রত্যেক জনপ্রতিনিধি সেখান থেকে কিন্তু বলতে পারবেন যে আমার একদম তৃণমূল পর্যায়ে সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষজন পাচ্ছেন কিনা। কারণ মূল কথাটা হচ্ছে বর্তমান সরকার তো সব বিভিন্ন ধরনের জনগণের পক্ষে অনেক ধরনের ডেভেলপমেন্টের কাজ নিয়েছেন। তো এটা শুধুমাত্র তো সরকার উদ্যোগ নিলে হবে না, এটা বাস্তবায়ন করার জন্য তো প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে আমাদের মানুষের প্রয়োজন। এবং এখানে আপনি যেমনটা বললেন যে সংসদে হয়তো জনপ্রতিনিধিরা তখন প্রশ্নগুলো তুলবেন, কিন্তু আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি এই সরকার, তার আগের সরকার থেকে যে সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকারে যারা থাকেন তাদের একটা বিরোধ আছে, এবং সংসদ সদস্যরা আসলে সবকিছুর উপরে এক ধরনের খবরদারি রাখবার তারা চেষ্টা করেন। আমিও তো সেই মেসেজটাই বারবার কনভে করার চেষ্টা করছি। সেক্ষেত্রে কি দাঁড়াবে? সেক্ষেত্রে যদি দেখা যায় যে অপোজিশন থেকে কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, বা আমরা সিটি কর্পোরেশনগুলোতে অনেক সময় শুনি যে তারা সেই অর্থে বিরোধী দলের যারা থাকেন তারা বরাদ্দ পান না, তো সেক্ষেত্রে কি এক দলের সবাইকে নির্বাচিত করতে হবে, অথবা যিনি বিরোধী দলে থাকবেন তাহলে তো বিরোধটা আরো তীব্র থেকে তীব্রতর হবে? ধরেন একজন নিরপেক্ষ যারা দলীয় আইডেন্টিটিতে যিনি নির্বাচিত হন, তিনি হয়তো সরকারি দলের এমপির সঙ্গে এক ধরনের অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন, কিন্তু সরাসরি দলীয় পরিচয়ে যিনি নির্বাচিত হবেন তিনি তো তার পক্ষে অতটা স্বাভাবিক সহজ হবে না। আমি তো এই মেসেজটাই কনভে করার বারবার চেষ্টা করছি, যে তারা তখন একটা দায় এড়িয়ে যেতে পারেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন, আমি বিএনপি থেকে হয়েছি, আমি সরকারের এই ডেভেলপমেন্ট স্কিমগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছি না। এই বিষয়টাই তো আমি বারবার তুলে আনার চেষ্টা করছি, যে বিএনপি থেকেও যদি কোনো প্রতিনিধিত্ব পান, তখন তো তারা সরাসরি এই বিষয়গুলো বলতে পারবেন যে আমি অন্য দলের মতাদর্শের দেখেই আমি আপনাদের জন্য ডেভেলপমেন্টগুলো করতে পারছি না। তাদের একটা কথা বলার জায়গা থাকবে, প্রতিনিধি যেই হন তাকে এটার জন্য অ্যাকাউন্টেবল করা যাবে। ভোটারদের মধ্যে এক ধরনের নতুন মনোবৃত্তি তৈরি হবে না যে আমার বিরোধী দলকে ভোট দিয়ে কোনো লাভ নেই, তো আমি কেন ভোট দিব? এখন ভোটারদের কাছে তো সবসময় ভোটের অপশন থাকে যে আমরা কাকে আমাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করব, সেটা স্থানীয় সরকার পর্যায়ে হোক কিংবা সেটা জাতীয় পর্যায়ে হোক। আজকে যদি বিএনপি গভর্নমেন্ট বিএনপি রাজনৈতিক দল হিসেবে যদি গভর্নমেন্ট ফর্ম করতেন, এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ অপোজিশনে থাকতেন, সেক্ষেত্রেও যদি দলীয় ব্যানারের আন্ডারেই যদি স্থানীয় সরকার নির্বাচন হতো, তাহলেও চিত্র কিন্তু একই হতো। এবং আপনিও প্রশ্নটি ব্যারিস্টার সরোয়ারকে করেছেন যে ভবিষ্যতে যদি ওনারা ক্ষমতায় আসেন কখনো, তো সেক্ষেত্রেও এই একই সিস্টেম হবে এবং একই থাকবে। এবং এখানেই তো দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, সেখানেই তো আমাদের ডেমোক্রেসির চর্চাটা হবে। সংঘাত সংঘর্ষের যে কথাটি আপনি বললেন, দেখুন সংঘাত সংঘর্ষ এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে যে সংঘাত সংঘর্ষ আসছে, তখন তো এর মধ্যে তো কোনো নির্বাচন হয়নি। সংঘাত সংঘর্ষ কোত্থেকে আসলো? বিএনপি একটি আন্দোলনের ডাক দিলেন যে আমরা লাগাতার অবরোধ করব, হরতাল করব। ইন দ্যাট পার্টিকুলার পিরিয়ড অফ টাইম দেয়ার ওয়াজ নো ইলেকশন। অর্থাৎ সংঘাত সংঘর্ষ কেন্দ্রিক রাজনীতি করার জন্য যদি কোনো রাজনৈতিক দল আগে থেকেই চিন্তা ভাবনা করে মাঠে নামে, তাহলে তো এটা আমাদের দেশের সাধারণ মানুষের দুর্ভাগ্য যে আপনি বলছেন এর সঙ্গে নির্বাচনের কোনো নির্বাচন তো সব আমাদের দেশের ইতিহাসে তো সবচাইতে ভয়ঙ্কর সংঘর্ষ এবং সহিংসতার রাজনীতি আমরা দেখলাম মাত্র কিছুদিন আগে। এটার জন্য তো আমাদের 10, 20, 30 বছর আগে যাওয়ার দরকার নেই। এবং এই সময়টাও এসে আমরা যেটা দেখলাম, তখন তো কোনো ধরনের ইলেকশন হয়নি, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, কোনো ধরনের ইলেকশনই হয়নি। তারপরেও কিন্তু সবচেয়ে বড় ধরনের সহিংসতা সাক্ষী হয়ে থাকলো আমাদের বাংলাদেশ বিগত এই 2-3 মাসের মধ্যেই। কোনো ইলেকশনই তো তখন ছিল না। সরোয়ার হোসেন, অনেকগুলো প্রশ্ন এবং আপনার উত্তর, সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার দলের মহাসচিব, তিনি বলেছেন যে বেগম জিয়া দেশে ফিরবেন এবং ফিরে আসলেই আবার নতুন করে আন্দোলন আবার ব্যারিস্টার আহসান হাবীবের মতে আন্দোলন মানেই সংঘাত সহিংসতা, সেটি কি না? এই দেখুন, এই একটা কথা আমি প্রায় সব আলোচনায় বলেছি, আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞান আমার আছে, বাংলাদেশে যতগুলো ব্যাড পলিটিক্যাল কালচার শুরু হয়েছে সবগুলোর উদ্যোক্তা এবং ইনিশিয়েটর আওয়ামী লীগ। 73 সালের নির্বাচন যে অবস্থা হয়েছে, যে কোয়ালিটিতে নির্বাচন হয়েছে, 2014
5ই জানুয়ারি নির্বাচন তার চেয়ে খারাপ কোয়ালিটি হয়েছে। এবং সর্বশেষ নির্বাচন সিস্টেমকে দ্য লাস্ট নেইল ইন দ্য কফিন ঠুকে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে। হ্যাঁ, যার জন্য এই যে আইনটা করা হচ্ছে সেই আইনটা বেসিক্যালি ইট উইল বি এ সিলেকশন প্রসেস, এবং জবাবদিহিতে ওইটুকুই হবে গড ফাদারের কাছে জবাব দিতে হবে, টাকার বান্ডেল নেওয়া, এর বাইরে কোনো জবাবদিহি। এবং স্থানীয় সরকারের যে উৎসবমুখর যে পরিবেশ সৃষ্টি হতো ইলেকশনে, সেইটা সম্পূর্ণ মানে শেষ হয়ে যেতে পারে, এবং কোনো মানুষই, কোনো ভালো মানুষ আর স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহ বোধ করবে না। এই কারণেই করবে না, আপনি দেখেন যেভাবেই হোক বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেট করেছে, 520 জন স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিকে ঠুনকো আইনের মাধ্যমে, ঠুনকো অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। সো স্থানীয় সরকার সিস্টেমটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। একটা আইন করছে যে অভিযোগ আসলেই তাকে বরখাস্ত করা হবে, অথচ আমরা জানি কোনো মানুষ আনটিল অ্যান্ড আনলেস হি ইজ ফাইনালি কনভিক্টেড তাকে দোষী বলা যাবে না। আইনের যে এই এস্টাবলিশড প্রিন্সিপাল অফ ল, সেটা থেকে সরে যায় শুধু দলীয় লোক আনার জন্য, নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে দেওয়ার জন্য এই আইন করা হয়েছে। অতএব এই নির্বাচন কি হবে সেটা সবাই এই দেশের মানুষ বুঝে গেছে। আর আমার বন্ধু, ছোট ভাই, আমরা একসাথে বারাটাও করছি, ভেরি মডারেট এবং ডিবেট করার চেষ্টা করে। অ্যাটলিস্ট দলকানাদে একদম ওই রকম দলকানাদের দলে সে না, আমি তাকে সেটাই বলবো, ডিবেট পছন্দ করে, দেশ এগিয়ে যাচ্ছে। আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার বাদে আর কোথায় অগ্রগতি দেখছি? সব তো ব্যাকওয়ার্ড মার্চ হচ্ছে। আইনের শাসন ভেঙে পড়েছে, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, এক ব্যক্তির শাসন। যে নিম্ন মধ্যম আয়ের দেশ হচ্ছে সেটি তো কেবল ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভর করে নয়, অনেক বিবেচনায় হ্যাঁ করেছে। কিন্তু দেখেন এই একই কাতারে কিন্তু মায়ানমার, নেপাল তারা আসছে। আমরা কি মায়ানমারকে একটা উন্নয়নের রোল মডেল ধরতে পারি? সো এটা একটা, দিস ইজ সাম সর্ট অফ পার্ট অফ ওয়ার্ল্ড পলিটিক্স অলসো। বেড়েছে, ইয়েস। মধ্যমায়ের দেশ কেন হয়েছে জানেন? আমাদের যে এই যে লক্ষ লক্ষ শ্রমিক ভাইয়েরা বিদেশে পরিবার থেকে দূরে থেকে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাগুলো পাঠাচ্ছে, 28 বিলিয়ন ব্যাংকে জমা আছে। একদিকে আমার ভাইয়েরা এইদিকে শ্রম ঘাম দিয়ে টাকা দেশে পাঠাচ্ছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে, আর সেই টাকা লুটেরারা সুইস ব্যাংকে নিচ্ছে। যার জন্য এটা মধ্যমের দেশে। এখানে সরকারের যে অ্যাজ এ ফ্যাসিলিটেটর যে সুযোগ, তার চেয়ে ব্যক্তি উদ্যোগে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে সরকারি কোনো কাজে যান, ফরেন ইনভেস্টমেন্ট নাই কেন? কারণ আপনি এখানে আসবেন বিদ্যুৎ, সেখানে ঘুষ। আপনি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশনে যাবেন, সেখানে ঘুষ ছাড়া করে দেয়। টু দ্যাট এক্সটেন্ট ইম্পোর্ট এক্সপোর্ট অফিসে টাকা গুনে নেয়, ঘুষ গুনে নেয়, এবং তাকে শুধু অ্যাটাচ করা হয়েছে। আমি মাঝখানে গত 3-4 মাস আগে চায়নায় গিয়েছিলাম। একদিনের পেপার আমি দেখলাম যে দুর্নীতিবাজের 2 জন পলিটিশিয়ানকে তার শাস্তি হলো। দুর্নীতিবাজ শুধু শাস্তি না, জেল, এবং সে যে সম্পত্তি অর্জন করেছে অবৈধভাবে, সেই সম্পত্তিও রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সো আমরা এখন পর্যন্ত দেখি নাই দুর্নীতি করে যে কেউ সম্পত্তি অর্জন করেছে সেই অর্জিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত এনেছে। সেই টাকা চলে যায় এই সুইস ব্যাংকে, যার জন্য 2015-14 সালে বাংলাদেশি ডিপোজিটরদের 40% ডিপোজিটের পরিমাণ বেড়ে গেছে। জাতি জানতে চেয়েছিল যে কারা এই টাকা জমা করেছে, আমরা জানি না। একটা জাতির আশা ছিল, একটা আইন করেছিল যে যারা সংসদ সদস্য, যারা সরকারি পাবলিক পজিশন থাকবে, তাদের সম্পত্তির হিসাব দেবে। কেউ সম্পত্তির হিসাব দেয় নাই। উন্নয়ন হয়েছে, উন্নয়ন এমন হয়েছে যে ঢাকার 85% রাস্তা এমনই ভাঙাচুরা যে মনে হয় যেন যুদ্ধ বিধ্বস্ত এলাকা। 86,000 কিলোমিটার রাস্তা ভাঙাচুরা। 5 বছর ধরে 4 লেনের রাস্তা হচ্ছে। হ্যাঁ, আপনি রাস্তায় নামবেন, যে কোনো স্ট্যান্ডার্ডে 80 কিলোমিটার পথ অতিবাহিত করতে সময় লাগে 1 ঘন্টা। বাংলাদেশে 80 কিলোমিটার পথ পরিক্রম করতে আপনার কত সময় লাগে দেখেন। তাহলে উন্নয়নটা যতটা না মুখে, বাস্তবে তার উল্টোটা হয়েছে। আজকে যদি উন্নয়ন হতো তাহলে এই ঢাকা শহরের অবস্থা এরকম হতো না। আপনি কোথাও টাইম মেনটেন করে যেতে পারবেন না। ট্রাফিক সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে। হ্যাঁ, এখন যারা পুলিশ ব্যারিকেড, পুলিশ গার্ড নিয়ে চলে, এসকর্ট নিয়ে চলে, যারা রাস্তার উল্টো দিকে চলে, তারা এটা উপলব্ধি করতে পারে না। তারা যেসব জায়গায় প্রবলেম, সেখানে যায় না যে কোথায় কি প্রবলেম আছে। একবার রাস্তা একটা কাটলো, সেই রাস্তা 1 বছর, 2 বছর, 3 বছরের কোনো রিপেয়ার হবে না। সো উন্নয়ন যদি আমরা দেখতে চাই, সেটা তো উন্নয়ন হইতে হবে আইনের শাসনের, ন্যায় বিচারের, গণতন্ত্রের, সুশাসনের। হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সেফটিনের সম্পূর্ণ ভেঙে পড়েছে। যে এই সরকারের উপদেষ্টা একসময়ের স্বৈরাচার এরশাদ, সে বলছে গণতন্ত্র 100 হাত মাটির নিচে চলে গেছে।
মানে তার যদি কয়েকটা আমি কমেন্ট বলি তাহলে আপনি দেখবেন যে মাছি মারা যত সহজ, মানুষ মারা তার চেয়েও বেশি সহজ। এখন সর্বশেষ তিনি বলেছেন যে এই সরকারের বিদায়ের জন্য সবাই অপেক্ষা আছে। এখন দেখেন ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, তারা আইনের শাসন নিয়ে কাজ করে, তারা প্রতি বছর একটা ইন্ডেক্স বাইর করেছে। সেই ইন্ডেক্সে তারাই বলেছে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। ডক্টর কামাল সহ একাধিক বুজুর্গ মানুষ, এই দেশের বুজুর্গ নেতারা বলেছে যে এক ব্যক্তির শাসন এখন বাংলাদেশে চলেছে। যে কথাগুলো 2009 থেকে আমরা বিএনপি নেত্রী বলছে, এখন আওয়ামী লীগ সহ অন্যান্য ঘটনার সবাই সেই কথা বলছে। আমি ডেমোক্রেসি ইন্ডেক্সের একটা কথা বলি, ডেমোক্রেসি ইন্ডেক্স, আপনি দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স খবর জানেন আপনি, যে ওয়ার্ল্ড একটা সংস্থা, সেই সংস্থায় চারটা ডেমোক্রেসি, চারটা ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার ফুল ডেমোক্রেসি, ফ্লোর ডেমোক্রেসি, হাইব্রিড ডেমোক্রেসি এবং অথরিটেরিয়ান গভর্নমেন্ট। 2014 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ লোয়ার লিমিটে হাইব্রিড ডেমোক্রেসিতে আছে। আসলে এটা একটা মানে ইলেক্টেড অটোক্রেসি, ইলেক্টেড না, নন ইলেক্টেড অটোক্রেসি। জি, আসলে সরোয়ার ভাই খুবই স্বাভাবিক, উনি একটি রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন, উনি তো ওইভাবে কথা বলবেনই, কিন্তু আমরা তো আসলে এর পরিবর্তন চাই। আমরা চাই আলোচনা হবে এমন যে বিগত 5 বছর আমরা কি ডেভেলপমেন্ট করেছি, আপনারা কি ডেভেলপমেন্ট করেছেন। আমরা এই ধরনের আলোচনা চাই না যে বিগত 5 বছর আমরা এই খারাপ কাজ করেছি, আমরা কতগুলো বাস পুড়িয়েছি, আপনারা কতগুলো বাস পুড়িয়েছেন। দিস ক্যান নট বি ডিবেট যে আমরা তো আপনাদের থেকে কম বাস পুড়িয়েছি, আমরা আপনাদের থেকে জনগণের জানমালের ক্ষতি করেছি কম, আপনারা বেশি করেছেন। দিস শুড নট বি দ্য মেইন টপিক অফ ডিবেট আর কি। তো সরোয়ার ভাই তো শুধু বলেই যাচ্ছেন যে কোনো ডেভেলপমেন্ট নাই, কমপ্লেইন আর কমপ্লেইন। না, কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, সেটা আমি ব্যক্তিগতভাবে অ্যাকনলেজ করি, কিন্তু সেগুলো তো প্ল্যান বিগত গভর্নমেন্ট করে গেছে, আপনারা চালিয়ে নেবেন, আপনাদেরই ক্রেডিট, ঠিক আছে, আমরা তো সেটা ক্যারি ফরওয়ার্ড করে নিচ্ছি। তো আমাদেরকেও আপনারা কিছুটা অ্যাপ্রিসিয়েট করেন যে আপনাদের নেয়া উদ্যোগগুলোকেও তো আমরা ফেলে দিইনি, আমরা সেটা জনগণের কল্যাণের জন্যই তো বাস্তবায়ন করেছি। আপনি 4 লেনের কথা বলেন, আপনি ফ্লাইওভারের কথা বলেন, আমি শুধু আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের সরকারের সময় গত 5 বছরে আপনারা পাওয়ার সেক্টরের জন্য কি কাজ করেছেন? আপনাদের সময় পাওয়ার সেক্টর ওই 5 বছরে কত মেগাওয়াট থেকে কতটুক পর্যন্ত উন্নত করতে পেরেছেন? আপনারা কয়টা 4 লাইনের রাস্তা করতে, আপনি হ্যাঁ এটা বলছেন যে 4 লাইনের রাস্তা করতে 3 বছর সময় লাগছে। স্বাভাবিক, আমরা আমাদের দেশের জনবল, আমাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা বিবেচনা করলে উন্নত বিশ্ব যেই কাজটা 1 বছরে করতে পারবে, আমাদের করতে হয়তো 2 বছর 3 বছরের মতো সময় লাগবে। বাট তারপরও আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি জনগণের দুর্ভোগ কমানোর জন্য। আপনি মেট্রো রেলের যে এখনো ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে, কাজ চলছে, এই বিষয়টা কিন্তু একবারও বললেন না। আপনি কিন্তু একবারও বললেন না যে গাজীপুরে আমাদের হাইটেক পার্ক হচ্ছে। আপনি কিন্তু একবারও বললেন না যে যেই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সরকার এসেছে, সেই সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কতটুকু পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমাদের আইসিটি মিনিস্টার যখন বলেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা ওয়াইফাই কানেক্টেড করে দিব, আমরা বাংলাদেশের 1,20,00,000 মানুষ এরকম কেউ এখন ইউজ করছে ইন্টারনেট, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা বলেন না। এবং আপনি দেখুন আজকাল আমাদের দেশের মানুষ ইন্টারনেটের মাধ্যমেই গ্যাস বিল, পানির বিল, সমস্ত বিল পরিশোধ করতে পারছে। তো এগুলো কি কোনো ধরনের ডেভেলপমেন্টের মধ্যে পড়ে না? আমি আরেকটা প্রসঙ্গ যেটি আমরা ওই স্থানীয় সরকার নিয়ে আলোচনা করছিলাম, এই বিধানটিতে আরেকটি বিধান রাখা হচ্ছে, এটি আলোচনাটা কমপ্লিট হবে না যদি এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করি, যে প্রশাসক নিয়োগের একটি বিধান রয়েছে, যদি নির্বাচিত কেউ না থাকেন বা নির্বাচন না হয়, তো সেটিকেও অনেকে মনে করেন যে আসলে আমাদের সংবিধানের পরিপন্থী, কারণ সংবিধান আছে সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে সরকারের। এবং ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন দুটোতে যখন প্রশাসক নিয়োগের বিধানটি আনা হলো তখনও সেটি সমালোচনা হয়েছে। আপনি কি মনে করেন? এবং এটি তো সরকারের জন্য যারাই ক্ষমতায় থাকুন না কেন একটা সুযোগ হবে তার সুবিধা মতো যদি সে নির্বাচন না করতে চায়, কারণ নির্বাচন তো মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, সে তার মতো করে প্রশাসক নিয়োগ করলো, সেখানে হয়তো সরকারি কর্মকর্তারা থাকবেন, অথবা দেখা যেতে পারে যে যে দল ক্ষমতায় সেই দলের নেতা কর্মীদেরকেও তারা রাখতে পারেন, যেমনটা এখন জেলা পরিষদের চেয়ারম্যান রাখা হয়েছে। জি, দেখুন আমি তো একদম শুরুতেই বলে নিয়েছি যে ইটস আ পলিসি ডিসিশন। ইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য ডিসিশন, দেয়ার মাস্ট বি আ পলিসি বিহাইন্ড দ্যাট। এই পলিসি ডিসিশনের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটি মাথায় নিয়ে করা হয়েছে, তার প্রথমটা হচ্ছে যে ডেভেলপমেন্ট
কিভাবে করা যাবে। এখন আমরা এমন একটি জাতি, আমরা যখনই কোনো কিছুর জন্য ডেভেলপমেন্ট করতে যাই আমরা বলি আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া এত উন্নত হয়ে যাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর এত উন্নত হয়ে যাচ্ছে। আপনি আমাদের পার্শ্ববর্তী সরার ভাই আসলে তুলনা করার ক্ষেত্রে শুধুমাত্র ভুটান, মায়ানমার এগুলোর কথাই বলেছেন। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলোর দিকেও আপনার তাকাতে হবে, বিশেষ করে ইন্ডিয়ার দিকেও আপনার দেখতে হবে যে সেই সকল দেশেও গণতন্ত্রের চর্চা কিভাবে হয়ে এসেছে। এবং আমরা তো আর এই প্রতিবেশী এবং ভৌগোলিক অবস্থান থেকে এদের থেকে তো আর বাইরে না, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমরা বাইরে না। তো সেক্ষেত্রে আমি আবারও বলবো যে ইটস এ পলিসি ডিসিশন। এই পলিসি ডিসিশনটা এই কারণেই নেওয়া হয়েছে যাতে গভর্নমেন্টের যেই ডেভেলপমেন্ট স্কিমগুলো থাকে সেটা যাতে এই সুযোগ সুবিধাগুলো একদম তৃণমূল পর্যায়ে যাতে নিয়ে যাওয়া হতে পারে। এবং এখানে একটা ভালো কাজ করতে গেলে অনেক ধরনের সমালোচনা আসবেই, কিন্তু জনগণ যেহেতু আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, জনগণ দায়িত্ব দিয়েছে জনগণের সুবিধা অসুবিধা দেখার জন্য, তো সেই ক্ষেত্রে সময় হলেই দেখা যাবে। অলরেডি তো গভর্নমেন্ট যে উন্নয়নমূলক কাজ করছে সেটার সুফল তো ভোগ করছে আমাদের জনগণ। আজকে দেখুন পাওয়ার সেক্টরে আমাদের ডেভেলপমেন্ট কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর বিগত সরকারের সময় কোথায় ছিল। এবং এর পাশাপাশি উনি যে শুধু বলছেন যে ফরেন ইনভেস্টমেন্টের কথা বলছেন, এই সরকারের আমলেই তো আমাদের রিজার্ভ যেই বৈদেশিক মুদ্রার আছে সেটা তো বারবার প্রতি বছর রেকর্ডই করছেন শুধুমাত্র। এবং আমাদের গভর্নর এই দেশের জন্য গর্ব যে তিনি এশিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট গভর্নর। এটা কোন সরকারের আমলে হচ্ছে? তো এই বিষয়গুলো ওনারা কেন অ্যাপ্রিসিয়েট করেন না? আমাদের দেশের ভাবমূর্তিটা যখন আমরা বলি আমাদের দেশে রাস্তাঘাট নাই, কিছু নাই, ঢাকা শহরে চলাচল করা যায় না, সবকিছু, আমরা দেশের ভাবমূর্তিটা বহির্বিশ্বের কাছে কেমন করে তুলে ধরছি যে হ্যাঁ বাংলাদেশ কি এতই খারাপ একটা রাষ্ট্র যে যেখানে শুধুমাত্র কমপ্লেন, আমাদের পজিটিভ কোনো কিছু হওয়ার এখানে সম্ভাবনা নেই। মানে বিভিন্ন রাষ্ট্র তো উদ্বেগ প্রকাশ করছে এবং ভাবমূর্তিতে খানিকটা বিপন্নই। তাদের ভাষায় বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নেই। জি জি, এই বিষয়টাতে আমি আসছি। একটা বিষয় শুধু সরোয়ার ভাই কথা যেটা বলেন, উনি দুর্নীতির কথা বলছিলেন, যেখানেই নাকি যায় ওনার ঘুষ দিতে হয়, অনেক সমস্যা। তো বাংলাদেশে ওনাদের সরকার যখন ছিল, বিএনপি গভর্নমেন্টের সময় তো আমাদের একটা কলঙ্ক ছিল যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই। আমরা সবাই খুশি হয়ে বাংলাদেশ ক্রিকেট খেলায় ভালো কিছু একটা করলে কিংবা স্পোর্টসে কোনো কিছু করলে, বাট এই কলঙ্ক আমাদের দেশের জনগণ কোথায় রাখতো যখন ওনাদের সময় বারবার আমরা হ্যাট্রিকও করলাম যে আমরা একদম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেলাম। আপনি ঘুষের কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, আমরা কি আর ওই কোটায় কি আমরা এই পুরস্কার কি আর পাচ্ছি? এই প্রতিযোগিতা তো আমরা অনেক পিছিয়ে গিয়েছি এখন অন্যান্য দেশের তুলনায়। আর আপনি বিদেশিদের কথা যেটা বলেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং টপিক এবং এই বিষয়ে বলতেই হবে। আপনি খেয়াল করে দেখবেন যে এমন একটা সময়ে এই ঘটনাটা ঘটল, কোন সময়টাতে, এবং এই ঘটনার প্রেক্ষাপটটা সৃষ্টি করে কি বোঝানো যাচ্ছে। লক্ষ্য করবেন যে এখানে বলা হয়েছে যে আইএস এর সম্পৃক্ততা আছে। সবার ফার্স্টে বলা হলো ইতালীয় নাগরিক যিনি ফার্স্টে যাকে হত্যা করা হলো, এবং এই আইএস এর বিষয়টা স্বীকার করে নিল কোথায়? একটা টুইটের মাধ্যমে। এবং পরবর্তীতে আইডেন্টিফাই করা হলো যে এটা আইএস এর কোনো কিছু না, এটা লোকেশনটা ছিল ঢাকায়, কোনো একজন ব্যক্তি কিংবা কোনো একজন গ্রুপ এটা করেছে। আচ্ছা, সেকেন্ড আমাদেরকে কোনো কিছু বলার আগে অ্যানালাইজ করতে হবে যে আইএস যখন কোনো কিছু করে তারা হত্যাকাণ্ডগুলো কিভাবে করে। আমরা এতদিন ধরে আইএস এর কার্যকলাপগুলো কিভাবে দেখে আসি। আইএস কি আজ পর্যন্ত কখনো হত্যাকাণ্ড আগে করে পরে ঘোষণা দিয়েছে যে এই হত্যাকাণ্ডের দায় আমরা স্বীকার করে নিচ্ছি? নাকি আমরা ভবিষ্যতেও দেখে এসেছি যেগুলো, যে ভবিষ্যতেও বাংলা ভাইরা যেভাবে স্বীকার করে নিয়েছে, হরকাতুল জিহাদ এবং অন্যান্য যেই আনসারুল্লাহ বাংলা টিম, তারা হত্যাকাণ্ড ঘটানোর কিছুদিন পরে একটা বিবৃতি দিয়ে, একটা স্টেটমেন্ট দিয়ে স্বীকার করে নেয় যে ওই হত্যাকাণ্ডের দায় আমরা স্বীকার করে নিচ্ছি। আপনি দেখবেন ব্লগার যারা হত্যা হলো, সেম এই বিষয়গুলোই কিন্তু এখানে উঠে এসেছে যে একটা ব্লগার হত্যা হচ্ছে, তারপরে আনসারুল্লাহ বাংলা টিম বা কেউ একজন স্বীকার করে নিচ্ছে যে এই হত্যাকাণ্ডের দায়ভার আমরা স্বীকার করে নিচ্ছি। তো এ থেকে তো অনেক কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে বিদেশিদের কাছে আমাদের দেশের ভাবমূর্তি, এবং বর্তমান তারা তো ঢালাওভাবে লাগাতার আন্দোলন অবরোধ দিয়ে কোনো কিছু করতে পারেনি। বাংলাদেশকে যদি একটা জঙ্গি রাষ্ট্র, আমার কাছে কথা হচ্ছে যে আমরা যখন এই জঙ্গি কথাটা উল্লেখ করি, ইটস এ ভেরি ক্রুশিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইটস ভেরি ডেঞ্জারাস স্টেটমেন্ট। কারণ আমাদেরকে দেখতে হবে যে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে আজকে কি হচ্ছে, আমাদের অন্যান্য মুসলমান কান্ট্রিগুলোতে আজকে কি হচ্ছে। যে বিদেশি ভদ্রলোক হত্যা হয়েছেন তিনি তো একটা ফিলিস্তিনি এনজিওর জন্য কাজ করতেন, যেটা ইসরায়েলের এগেনস্টে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে। সো লজিক্যালি আইএস এর কোনো বেনিফিটই নাই
যে এই ভদ্রলোককে হত্যা করবে। আর দ্বিতীয় যে ভদ্রলোকের কথা বললেন, যিনি জাপানি নাগরিক, কিছুদিন আগে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আইএস কোন দুঃখে যাবে ওনাদেরকে হত্যা করার জন্য এবং কিভাবে বেনিফিটেড হবে? অর্থাৎ দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হলো এমন একটি ক্রুশিয়াল মোমেন্টে, এই ইলেকশন আসবে সবকিছু মিলিয়ে, এবং আমাদের ওনাদের বিরোধী দলীয় নেত্রীও এমন একটা সময় দেশের বাইরে গেলেন। এই সার্বিক দিকগুলো বিবেচনা করে কিন্তু যখন ওনারা লাগাতার হরতাল করে অবরোধ করে কোনো ফলাফল পাচ্ছেন না, সরকারকে একটা রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ফেলানোর জন্য এবং সহিংসতার আরেকটি দ্বার উন্মোচন করার জন্য এই ধরনের একটি ঘটনা ঘটানো হলো। এবং আমার বিশ্বাস আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী অতি শীঘ্রই এই বিষয়টা, স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন এটা বের করতে পারবেন যে এর সাথে কারা জড়িত আছে। আইজিপি যদি বলেছেন কোন তথ্য জানা থাকলে আশা করি এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই স্টেটমেন্ট সাহারা খাতুনের মধ্যে না হয় যে আমরা 24 ঘন্টার ভিতরে সাগর রুনির যারা খুন করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব, সেই রকম না হয়। আমরা এই সরকারের অনেক ক্ষেত্রে এমন প্রিএমটিভ স্টেটমেন্ট এবং অ্যাকশন দেখেছি যে ঘটনাটা তারা ঘটায় আর সেটা আগে থেকে তারা একটা মিডিয়া ব্যবহার করে প্রিএমটিভ একটা স্টেটমেন্ট করে থাকে। সো আমরা চাই এই যে বিদেশি হত্যাকাণ্ড হয়েছে, জাতি দেখতে চায় এইটা সুষ্ঠু তদন্ত হয়েছে অ্যান্ড হু ইজ বিহাইন্ড ইট, এইটা বাইর করা হবে, সেটা যেন আবার ওই জজ মেয়ার মতো না হয়। এখন আপনি বলছেন যে একটা কোশ্চেন করেছেন, জজ মেয়া তো আপনাদেরই সৃষ্টি ছিল, সেটা ইফ জজ মেয়া ইজ এ ব্যাড এক্সাম্পল, জি জি, দ্যাট মাস্ট বি অ্যাভয়েডেড। অ্যাবসলিউটলি। কিন্তু এটাও আমাদের স্মরণ রাখতে হবে যে বিএনপি কিন্তু এফবিআই ছিল এবং এটা ওদিকে যে তাহলে অনেক কথা বলতে হবে। অতএব আমরা জানি সেটা ট্রায়াল চলছে, লেট আস ওয়েট ফর দ্য ভার্ডিক্ট অফ দ্য ট্রায়াল, সেটা বিচার হচ্ছে, এইটাই জাতির জন্য সুখবর। বিএনপির সময় পাওয়ার সেক্টরের উন্নতি হয়েছে কিনা আপনি কোশ্চেন করেছেন, ফাইন। আমরা জানি 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যে রেজিমটা চালিয়েছে, বেগম জিয়া নিজেও পাবলিক মিটিং বলছে আমাদের কিছু ব্যর্থতা ছিল। হ্যাঁ, একটা সরকার যারা পরিচালনা করবে, আপনাদের যেমন ব্যর্থতার একটা মহাসাগর সৃষ্টি হয়েছে, সেই সরকারের সময় কিছু ব্যর্থতা ছিল, কিন্তু আপনারা তো পরিবর্তনের কথা বলে আসছিলেন। কিন্তু পরিবর্তনটা তো গণতন্ত্রের ধ্বংসের পরিবর্তন না, পরিবর্তনটা তো হওয়া ছিল আইনের শাসন ধ্বংসের পরিবর্তন, পরিবর্তনটা তো লুটপাটের মহাযজ্ঞ করার পরিবর্তন হওয়া ছিল না। দেশ আজকে এমন পর্যায়ে চলে গেছে, একটা পেপারের শুধু যদি কিছু হেডলাইন গত 3 মাসের আমি আপনাদেরকে শোনাই তাহলে বুঝবেন। বাংলাদেশ প্রতিদিনের কিছু লিড নিউজ, হ্যাঁ, আপনি দেখেন এই 3 মাসের টেন্ডার বাণিজ্যে এমপি নেতারা, আওয়ামী লীগে খুনের বিচার নাই, কাবি খা লুটে খা, দল করো টাকা কামাও, ঋণ নাও মেরে দাও, ব্যাংক পরিচালক হও টাকা বানাও, প্রকল্পের নামে হরিলুট, এনজিও করো টাকা মারো। তারপর আরেক দিনের হেডলাইন আছে টাকা মারো পালিয়ে যাও, আগে ঘুষ পরে কাজ, নিজেদের লোকদের কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এইটা হচ্ছে অর্থমন্ত্রীর তারপরে জিপিএ 5 এখন মুড়ি মুরকি টেন্ডার বাণিজ্যে এমপিরা, ডুবছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আওয়ামী লীগের গডফাদারদের নিয়ে উৎকণ্ঠা, দখলের রাজনৈতিক সংস্কৃতি চলছে, পুলিশের নিয়ন্ত্রণহীন অপরাধ, বাংলাদেশের টাকা উঠছে বিশ্ব জুয়ায়, হুমকির মুখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, লোপাট 1000 কোটি টাকা। সো আমরা উন্নয়নের যে ফিরিস্তি আপনারা দিতে চাচ্ছেন সেই উন্নয়ন, ইয়েস, আমি ব্যক্তিগতভাবে এগ্রি করি, আইসিটি সেক্টর কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে। যে কোনো সরকার থাকুক, একটা ফেইল্ড স্টেটে যে সরকার থাকে সেখানে কিন্তু একটা চলমান উন্নয়ন চলতে থাকে। আফগানিস্তানের মতো দেশেও আপনি যদি দেখেন জিপিএ কিন্তু 5-এর উপরে থাকে। এই উন্নয়নগুলো হয় কিন্তু ব্যক্তি পিপল টু পিপলের কর্মকাণ্ডে, সেখানে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু একটা উন্নয়ন চলতে থাকে, মানুষের কর্ম থেকে দেয়। কথা হলো যে আপনি গণতন্ত্র অথবা রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে কতখানি ফ্যাসিলিটেট করেছে। আজকে সিঙ্গাপুর, মালয়েশিয়া যে উদাহরণ দিলেন, সেখানে একটি এগ্রিমেন্ট অথবা একটা কন্ট্রাক্টের যদি একটা ডিসপিউট হয়, সেই ডিসপিউট 6 মাসে সেটেল হয়ে যায়। আমাদের এখানে 2 বছরে সেটা সেটেল হয় না। আপনার বিদ্যুতের কথা বললেন, বিদ্যুৎ এখন গ্রামে যান দেখেন 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা বিদ্যুৎ থাকে না। কিছু বিদ্যুৎ এখন উন্নয়ন হয়েছে, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ হাই এক্সচেকার অফ দ্য পিপল। কিভাবে যে বিদ্যুতে খরচ হওয়া ছিল আপনার ইউনিট ওয়াইজ 3 টাকা থেকে 5 টাকা, সেইটা 12 টাকা 13 টাকা। এবং এই সরকার 3 ভাবে, উপরে ব্যাংক লুট, শেয়ার মার্কেট লুট, তারপরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লুট তো হচ্ছেই বড় আকারে, ছোট আকারে 3 ভাবে মানুষের পকেট কাটছে। 1 নম্বর হলো প্রতিটা কাজের জন্য ঘুষ, এবং ঘুষ এখন টেবিলের উপরে। হ্যাঁ, 2 নম্বর হলো সরকারি টোল, বিদ্যুৎ বিল, ভ্যাট, তারপরে আপনার ফেরির ভাড়া, ইভেন টোল,
এমন অবস্থা এমন হয়েছে, টোলের জন্য মানুষ আন্দোলন পর্যন্ত করছে, যে অযাচিতভাবে আনরিজনেবলি হঠাৎ করে 20 টাকা টোল বাড়ায় 40 টাকা করে দেয়। ইভেন যে টেন্ডার আপনার ইয়ে বলে ওই যে আপনার ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্স যেখানে ছিল গত 2-3 বছর আগে 5 থেকে 6 হাজার টাকা, হঠাৎ করে এটা 40,000 টাকা। মানুষের এইভাবে লুটেছে। আর রুট লেভেলে যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আছে, যে গুন্ডামান্ডার আছে, তারা যারা স্পেশালি যারা বিরোধী দলের এবং সাধারণ নিরীহ মানুষের যারা আওয়ামী লীগের সাথে আত্মীয়তা নাই অথবা কোনোভাবে সম্পর্কিত নাই, তাদের সবকিছু লুট করছে। জনগণ ডাইরেক্টলি 3 ভাবে লুটের শিকার। তো এইটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আমরা এখন আমি সংক্ষেপে এই থেকে উত্তরণের একটি উপায়, আমরা যে জেনারেশনে পলিটিক্স করি আমাদের সেই পজিটিভ কথাটা বলতে হবে। আপনি যে দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ থাকবে না, সেখানে ভায়োলেন্স হবে, এইটাই ইতিহাস আমাদেরকে শিখিয়ে গেছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একমাত্র পথ হলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এবং আপনি যদি গণতন্ত্র পরিচর্যা করতে চান, তাহলে আপনার আইনের শাসন অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এর বাইরে এগুলো কিছুই নাই, সবকিছু ভেঙে পড়েছে। এখন আমরা শুনেছি যারা প্রশাসন চালাচ্ছে এই সরকার, পুলিশ এবং কিছু বাহিনী দিয়া, তারা অনেকেই তাদের ফ্যামিলিকে নাকি বিদেশে পাঠিয়ে দিয়েছে। আই হোপ আপনি পাঠান নাই, আপনার বাবা একজন পাবলিক প্রতিনিধি ছিল, আপনি দুর্নীতির সাথে নাই, অপকর্মের সাথে নাই। আপনি বোধহয় আপনি তো তাহলে লন্ডনে থেকেছেন, লন্ডন থেকে না আপনি আসছেন। অতএব অনেকেই খোঁজ নিয়ে দেখেন, তারা ওই যে বেগমগঞ্জ করেছে, বিভিন্ন করেছে, টাকা সব চলে গেছে বিদেশে। এই জায়গাটা আপনি কথা বলবেন, আমরা উইল কলে স্পেড স্পেড, এবং আমরা এই দেশকে গর্ব আইনের শাসন কায়েম করব। জি জি জি, শেষের দিকে আমরা খুব সংক্ষেপে সংক্ষেপে বলবো। আবারও আমার সরোয়ার ভাই শুধু কমপ্লেন আর কমপ্লেন, উনি অনেকগুলো হেডলাইন পড়লেন যে এটা হচ্ছে ওটা হচ্ছে, সব এমনভাবে উনি হেডলাইনগুলো বললেন মনে হচ্ছে এটা বাংলাদেশের কোনো পত্রিকা না, এটা মনে হয় আফগানিস্তান, সিরিয়া কিংবা কঙ্গো, সুদান, এই ধরনের কোনো ইয়ে। কারণ কি, আপনি যখন টেলিভিশনে এই ধরনের স্টেটমেন্ট দিবেন, মানে জনগণকে জানাবেন, তখন এই মেসেজটা কিন্তু দেশের শুধুমাত্র একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ আজকাল টিভি দেখে, এই মেসেজগুলো তো তাদের কাছেও শুধুমাত্র যায় যে তা না, এগুলো কিন্তু আমাদের বহির্বিশ্ব থেকেও মানুষজন যারা থাকেন এবং আমাদের যে সকল ভাইরা দেশের বাইরে অবস্থান করেন, কাজ করেন, বিভিন্নভাবে আমাদের দেশে টাকা পাঠান, তারাও কিন্তু তখন একটা সময় আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহ হারিয়ে ফেলবে এবং মনে করবে যে আমাদের দেশে তো তাহলে সরোয়ার ভাই যেটা বলেছে কিছুই নেই, শুধুমাত্র লুট ইয়েই হয়। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যে যে ডেটের কথা বলেছেন ওই প্রত্যেকটা ডেটেই যদি সার্চ করা হয়, সেখানেও একটা হেডলাইন থাকবে যে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে, বর্তমানে আইসিটি সেক্টরে এই উন্নয়ন হচ্ছে, 4 লেনের রাস্তা এই হচ্ছে। প্রত্যেকটা হেডলাইন কিন্তু আমিও যদি এরকমভাবে লিস্ট নিয়ে চলে আসি, আমিও কিন্তু দেখাতে পারবো। আমার কথা হচ্ছে, এরকম উন্নয়নের ফিরিস্তি গাওয়ার তো কোনো দরকার নেই। বাংলাদেশের জনগণ যদি দেখে যে এই সরকার কোনো উন্নয়ন করছে, ভবিষ্যতে তাদের হাতে চাবিকাঠি থাকবে। তারা ভবিষ্যতেও যদি মনে করে যে আওয়ামী লীগ সরকার কোনো ভালো কিছু তাদেরকে দিতে পারেনি, সরকার বদল করে তারা আবার জনপ্রতিনিধি আনবে। এবং আরেকটা কথা বলি, আমার হাতে সময় নেই, 30 সেকেন্ড। আই উইল রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইফ ইউ লেট মি ফিনিশ ফার্স্ট। আপনার সময় আমি কোনো কথা বলবো না। তো আমার কথা হচ্ছে যে আমরা দেখতে চাই যে একটা পজিটিভ বাংলাদেশ। সময় নেই, ওনাকে সময় দিতে হলে আপনার কাছ থেকে দিতে হবে। আচ্ছা, আমি 30 সেকেন্ড নেই। এটা একটি দল যখন সরকার পরিচালনা করে, তারা উন্নয়ন করবে, এটা হচ্ছে তাদের এজেন্ডা। কিন্তু সেই এজেন্ডা নিয়েই আমরা কাজ করছি। আমরা যারা জনগণ, বিরোধী দল, আমরা সমালোচনা আপনার ব্যর্থতাই করব অবশ্যই। অতএব আপনার এইটা শুনতে হবে, আপনার ব্যর্থতা শুনতে হবে, সেইখানে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন সেইটাই হইছে আমরা শুনে শুধরে নিব এবং ইনশাআল্লাহ এই নেতৃত্ব নিয়ে আমরা দেশের জনগণকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। দর্শক আমরা সমালোচনা করবেন, আমরা চেষ্টা করব সেগুলো গুছিয়ে কাজ করার। শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং ব্যারিস্টার আসার হাবিবকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলীর নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিতর্ক হয়েছে, কিন্তু মূল কথা
শেষে যেটি হয়েছে যে সরকারের কাজ হচ্ছে সরকার উন্নয়ন করবে, তার অঙ্গীকার বাস্তবায়ন করবে। বিরোধী দলের কাজ হচ্ছে তারা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিবে এবং সেটি সহ্য করবার ক্ষমতা সরকারের থাকতে হবে। তবে সেই সমালোচনাটা কনস্ট্রাকটিভ হয়, বাঞ্ছনীয়। ভালো কিছু কাজ করলে সরকারকে সহযোগিতা বিরোধী দল করবে, সেটিও প্রত্যাশা। এবং সহযোগিতা অর্জন করবার জন্য যে আস্থাটা প্রয়োজন সহযোগিতা নেওয়ার জন্য, সেই আস্থা তৈরির কাজটাও কিন্তু সরকারকে করতে হবে। এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, স্থানীয় সরকার নির্বাচনের বিধানে একটি পরিবর্তন আনা হচ্ছে এবং এই বিধানটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু মূল কথা, বাংলাদেশ গণতন্ত্র যে অবস্থায় আছে সেটি হাইব্রিড হোক আর দুর্বল হোক আর শক্তিশালী হোক, ওনাদের ভাষায় যেভাবেই থাকুক না কেন, গণতন্ত্রের অনেকগুলো উপাদান আছে। তার মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে নির্বাচন। এবং এই নির্বাচনী প্রক্রিয়া নিয়েই এটি স্থায়ী কোনো সমাধান বা সুরাহা হয়নি। এ নিয়ে ভিন্নমত রয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, নাগরিকদের মধ্যে। একটি স্থায়ী সমাধান নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হওয়া দরকার। বাংলাদেশে সবসময় যেন যে কোনো ধরনের নির্বাচন, সেটি স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয়। সেই প্রক্রিয়াটি কিভাবে নিশ্চিত করা যেতে পারে, এ বিষয়টি রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠার জন্য আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো উদ্যোগী হবে এবং উদ্যোগটা প্রধানত সরকারকে গ্রহণ করতে হবে, যেহেতু দায়িত্বে ক্ষমতায় তারাই আছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।